প্রথম ছবিতেই আমরা দেখতে পাচ্ছি একজন কাঠুরিয়া কাঠ মেপে কাটছেন। এখন এই কাঠুরিয়া যদি কাঠ না মেপে কাটেন আর আসবাবপত্র বানান, তার কি ঠিকঠাক ফিটিংস হবে? হবে না। একজন আপেল বিক্রেতা ফলটা মেপে বিক্রি করছেন। এই আপেলের ভর যদি আমরা না জানি, তার কি সঠিক দাম পাওয়া যাবে? সেটাও যাবে না। ধরো সকাল 10টার সময় তোমার স্কুল আছে। এখন টাইমিংটা যদি তুমি নাই জানো, তোমার কাছে ঘড়ি না থাকে, তাহলে কি ঠিকঠাক সময় মতো স্কুলে যাওয়া সম্ভব? না, সেটাও সম্ভব না। এই মহিলার খুব জ্বর এসেছে। জ্বরটা খুবই হাই হয়ে গেছে কিনা সে কি থার্মোমিটার ছাড়া জানতে পারবে? সেটাও পারবে না। তো এই যে আমরা রাশিগুলো দেখলাম, প্রথমে দেখলাম দৈর্ঘ্য, তারপর দেখলাম ভর, তারপর দেখলাম সময়, তারপর দেখলাম টেম্পারেচার, তাপমাত্রা। তো এই যে রাশিগুলো রয়েছে, সেই রাশিগুলো কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে? না, সেটা তো করে না। দৈর্ঘ্য কি সময়ের উপর নির্ভর করে? উহুম, দৈর্ঘ্য মাপতে সময়ের কি দরকার? আবার দেখো, এই আপেলের ভর, ভর মাপার জন্য কি দৈর্ঘ্য মাপার দরকার আছে? সেটারও দরকার নেই। আবার দেখো, এই সময় রাশিটি মাপার জন্য কি কোনো ভরের দরকার আছে বা দৈর্ঘ্যের দরকার আছে? উহুম, ভর কি করবে? কোনো দরকার নেই। আবার এই টেম্পারেচার মাপার জন্য কি সময়ের দরকার আছে? না, সেই সম্পর্কও আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই সমস্ত রাশিগুলো একে অপরের ওপর ডিপেন্ডেন্ট না। এই ধরনের রাশিকে আমরা বলবো মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি হলো সেই সমস্ত ভৌত রাশি যেগুলো অন্য কোনো রাশির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ এরা হলো ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্টরা কী করে? ঘরের মধ্যে একা একা বসে থাকে, বাইরে সমাজের সাথে সেরকম মিল নেই, সাক্ষাৎ নেই, তারা একাই থাকতে পছন্দ করে। তেমনি মৌলিক রাশিগুলো একাই থাকে। ছবিতে যে সমস্ত মৌলিক রাশিগুলো দেখলাম, সেইগুলো সম্বন্ধে আমরা একটু একটু জেনে নেব এবং তাদের এককগুলো কি কি সেটাও জানব, স্পেশালি এসআই একক। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা প্রধানত 7টা মৌলিক রাশির নাম জানি: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর আলোর তীব্রতা। এই রাশিগুলোর যে একক রয়েছে, সেই এককগুলোকে আমরা বলবো মৌলিক একক। তাহলে দেখো, এই রাশিগুলো বা এই এককগুলো আর কারোর ওপর ডিপেন্ড করছে না, নিজেই নিজের ওপর ডিপেন্ড করছে, তাই না? অতএব এই রাশিগুলোকে আমরা বলবো মৌলিক রাশি এবং এই এককগুলোকে আমরা বলবো মৌলিক একক। আর যে সমস্ত রাশিগুলো অন্যান্য এককের ওপরেও নির্ভরশীল, অর্থাৎ তাদের জন্য একাধিক একক লাগে, তাদের আমরা বলবো লব্ধ রাশি। অর্থাৎ এই লব্ধ রাশিগুলো এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়। আর এই লব্ধ রাশির এককগুলোকে আমরা বলবো লব্ধ একক। যেমন ধরো আয়তন। এখানে আয়তন, এটা হলো একটা লব্ধ রাশি এবং এর একক হলো লব্ধ একক। কারণ এতে দেখো একাধিক মৌলিক একক আছে। এখানে দেখো 3টে মৌলিক একক দ্বারা এটি গঠিত। তাই এই আয়তন রাশিটিকে আমরা বলবো লব্ধ রাশি এবং এর একককে আমরা বলবো লব্ধ একক। একইভাবে বেগ, দেখো 2টো মৌলিক রাশি দ্বারা গঠিত, তাহলে একেও আমরা বলবো লব্ধ রাশি এবং এর একককে বলবো লব্ধ একক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য কী কী। এবার আসি মৌলিক রাশির সংখ্যা কতগুলো। যাদের প্রতীকগুলো এখানে দেওয়া আছে, এদের এসআই এককগুলো এপাশে এবং এককের প্রতীকগুলো এপাশে লেখা আছে। দৈর্ঘ্যের এসআই একক হয় মিটার, এককের প্রতীক হয় স্মল এম। ভর, এটিও একটি মৌলিক রাশি এবং এর এসআই একক হলো কিলোগ্রাম, যেটাকে সংক্ষেপে কেজি লেখা হয়। সময়, সময়ও একটা মৌলিক রাশি, এটাও কারোর ওপর ডিপেন্ড করে না, আর সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় এসআই ইউনিটে। তড়িৎ প্রবাহ, যেটার এসআই ইউনিট অ্যাম্পিয়ার।
তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল এবং আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। এককের প্রতীকগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আর এই 7টা এককের নাম অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে এই মৌলিক এককগুলো দরকার। এবারে আমরা জানব মাত্রা সম্বন্ধে। মাত্রা কি দেখে নিই তার সংজ্ঞা। ভৌত রাশির প্রকাশ করতে হলে ব্যবহৃত মৌলিক রাশিসমূহের ঘাতকে ওই রাশির মাত্রা বলা হয়। ধরো মৌলিক রাশিসমূহ আমরা ধরে নিলাম একটা হবে ভর, অপরটি ধরো দৈর্ঘ্য, এবং আরেকটা মৌলিক রাশি সময়। ভরের ইংরাজি হয় মাস, যেটাকে এম দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্যের ইংরাজি হয় লেন্থ, যেটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি। আর সময়ের ইংরাজি হয় টাইম, যেটাকে টি দ্বারা প্রকাশ করি। এখন এই যে মৌলিক রাশিগুলো আমরা পেলাম, এই রাশিসমূহের ঘাতকে ওই রাশির মাত্রা বলে। ঘাত বলতে কি, এর পাওয়ারে কি আছে। দেখো এম এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা এর ঘাত। যদি ধরো এল এর পাওয়ারে 2 থাকে, সেটাও এর ঘাত। এবং ধরো এখানে থাকলো -2, সেটাও এর ঘাত। তাহলে এই 3টে মৌলিক রাশিসমূহকে আমরা ঘাতে যদি প্রকাশ করি, তবে বলা যাবে এটা একটা রাশির মাত্রা। তাহলে দেখে নেব কিভাবে আমরা প্রত্যেকটা রাশির মাত্রা নির্ণয় করব। দেখে নিই চলো। দেখো প্রথম রাশি আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি, কোনো বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব, এটাকেই বলা হয় দৈর্ঘ্য। ধরো এ থেকে বি বিন্দুর দূরত্ব 1 মিটার, তাহলে এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, তাই তো? তাহলে এর এসআই একক কি হবে? মিটার। আমরা পড়েছি দৈর্ঘ্যের একক কি, মিটার। এবার এর মাত্রা কি করে লিখব? আমরা আগেই জানলাম যে এম, এল এবং টি, এর মধ্যে এই এলটা হলো লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, আর এমটা হলো মাস, আর টিটা হলো সময়। মাস বলতে ভর বোঝায়। আচ্ছা তোমরাই বলো, দৈর্ঘ্য মাপতে কি ভরের প্রয়োজন? না, ভরের তো কোনো প্রয়োজন নেই। তাহলে ভরের মাথায় আমরা 0 লিখতে পারি, অর্থাৎ ভরের ঘাতে আমরা 0 বসাতে পারি। দৈর্ঘ্য মাপতে কি লেন্থের দরকার, দূরত্বের দরকার? হ্যাঁ, দৈর্ঘ্য মাপতে তো লেন্থের প্রয়োজন, তাহলে আমরা এল বসালাম। এবং টি সময়, দৈর্ঘ্য মাপতে কি সময়ের প্রয়োজনীয়তা আছে? না, নেই, তাই T⁻0 লিখলাম। অর্থাৎ এটাকে শর্ট ফর্মে যেগুলো 0 রয়েছে সেই মানগুলো কেটে দিয়ে আমরা শুধুমাত্র এল বসাতে পারি। অর্থাৎ এই দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এল। একইভাবে দেখো ভর। ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে বিদ্যমান পদার্থের পরিমাণ, অর্থাৎ এই বস্তুর ভেতরে যতটুকু পদার্থ আছে সেটাই হলো তার ভর। ভরের এসআই একক কি? একটু আগেই আমরা দেখেছি ভরের এসআই একক কিলোগ্রাম, যাকে সংক্ষেপে লেখা হয় কেজি। এখন তোমরাই বলো, আমাদের তো মাত্রার ক্ষেত্রে বারবার লিখতে হচ্ছে এম এল টি, তাই না? যেখানে এমটা হলো ভর, এলটা হলো দৈর্ঘ্য, আর টিটা হলো সময়। এখন এই যে 1 কেজি, 1 কেজি এটা কিসের একক? কেজিটা ভরের, অর্থাৎ এখানে ভর বিদ্যমান, এমটা বর্তমান। কিন্তু এই ভর মাপতে কি এলের প্রয়োজন, দৈর্ঘ্যের প্রয়োজন, স্কেল প্রয়োজন? কি ভর মাপতে কি স্কেল দরকার? না, দরকার নেই। ঘড়ি দরকার? দরকার নেই। সময়ও দরকার নেই। অতএব আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এমটা আমাদের নেসেসারি, বাদবাকি এলটাও আমাদের দরকার নেই, টিটাও আমাদের দরকার নেই। তাই এল এর মাথায়ও 0, টি এর মাথায়ও 0 লিখতে পারি। অর্থাৎ এইটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখি, শুধু ক্যাপিটাল এমও বসাতে পারি। একইভাবে দেখো সময়। সময় কি? দুটো ঘটনার মধ্যবর্তী ব্যবধান, এটাকেই বলা হয় সময়। সময়ের এসআই একক কি? সেকেন্ড।
মাত্রা কি হবে? মাত্রাতে আমরা বারবার কি লিখছি? এম, এল আর টি। এম কি ভর, এল কি লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, আর টি কি সময়। সময় মাপতে কি ভরের প্রয়োজন? হুম, দাঁড়িপাল্লার তো কোনো প্রয়োজন নেই। সময় মাপতে কি স্কেলের প্রয়োজন? না, সেটারও কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন নেই তার মাথায় জিরো বসিয়ে দেব। আর তাদেরকে লিখলেও চলে, না লিখলেও চলে। তাই তোমরা এটাও লিখতে পারো, অথবা এগুলো বাদ দিয়ে শর্ট ফর্মে শুধু টিও লিখতে পারো, ক্যাপিটাল টি। এটাই হয়ে যায় সময়ের মাত্রা। একইভাবে ক্ষেত্রফল। দেখে নিই, ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো তলের মোট বিস্তার। এটা একটা 2 ডাইমেনশনাল তল, তাই না? আর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো, দৈর্ঘ্য আমরা কি দ্বারা মাপি? স্কেল দিয়ে মাপি। তাহলে আমরা যদি এম, এল, টি নিই, দৈর্ঘ্য বলতে কি? এই যে একটা এল, তাই না? লেন্থ। আচ্ছা, প্রস্থ বলতে কি? সেটাও আমরা কি দিয়ে মাপি? সেটাও আমরা স্কেল দিয়ে মাপি। তার মানে এটাও আসলে একটা দূরত্ব। দৈর্ঘ্যও একটা দূরত্ব, প্রস্থও একটা দূরত্ব, যেটাকে আমরা লেন্থ অর্থাৎ এল দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে একটা লেন্থ পাচ্ছি, এখানে একটা লেন্থ পাচ্ছি, দুটো লেন্থ। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই এল গুণ এই এল, এল গুণ এল সমান সমান আমরা কি লিখতে পারি? এল স্কোয়ার। আচ্ছা, এখানে বলো তো, সময় কি বিদ্যমান? না, সময় নেই। এখানে আবার সময় কি? ক্ষেত্রফল মাপবো, সময় কোথা থেকে আসবে? এর কি কোনো ভর মাপছি? এই ক্ষেত্রফল মাপার সময় কোনো ভর মাপছি না, মাপছি না। তাহলে আমাদের মাত্রা কি হয়ে যাবে? মাত্রাতে কি লিখি আমরা? এম, এল, টি। এল কতবার এসেছে আমাদের? দুবার, তাই এলের মাথায় কত? 2। এম কি দরকার? দরকার নেই, জিরো। টি কি প্রয়োজন? না, সেটারও দরকার নেই, টিও জিরো। তাহলে ক্ষেত্রফলের যে মাত্রা হবে সেটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, আবার যেগুলো জিরো আছে সেই টার্মগুলো কেটে দিয়ে শুধুমাত্র এল স্কোয়ারও লিখতে পারো। নেক্সট হচ্ছে আয়তন। আয়তন কাকে বলবো? কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে তাকেই ওই বস্তুর আয়তন বলা হয়। এখন এই বস্তুটা হলো একটা 3 ডাইমেনশনাল বস্তু, তাই তো? এবার এর আয়তন কি করে নির্ণয় করব? আমরা জ্যামিতিতে পড়েছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান হয়ে যায় আয়তন। আয়তন সমান কি হয়ে যায়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো, এখানে দৈর্ঘ্যটা কি দিয়ে মাপছি আমরা? যেহেতু এটা এসআই ইউনিট, তাই মিটার দিয়ে মাপছি। প্রস্থটা কি দ্বারা মাপি আমরা? প্রস্থটাও মিটার দ্বারাই মাপি, এসআই ইউনিট যেহেতু। আবার উচ্চতা, সেটাও একটা দূরত্ব, সেটাও আমরা কি দিয়ে মাপবো? মিটার দিয়ে মাপবো। তাহলে এর একক কি হয়ে যাবে? দেখো, দৈর্ঘ্যের একক কি? এসআই ইউনিট মিটার, প্রস্থেরও মিটার, উচ্চতারও মিটার, টোটাল হয়ে গেল মিটার কিউব। তাই এসআই ইউনিট এর কি? ঘনমিটার বা মিটার কিউব। এখন দেখো, এই সবগুলোই তো দৈর্ঘ্য, তাই না? এই সবগুলোই তো আমরা স্কেল দিয়ে মাপছি, উচ্চতা, প্রস্থ, দৈর্ঘ্য, অর্থাৎ এরা সবাইকে লেন্থ। তাহলে দৈর্ঘ্যের জন্য একটা লেন্থ, প্রস্থের জন্য একটা লেন্থ, উচ্চতার জন্য একটা লেন্থ, 3টে লেন্থের গুণ হয়ে যায়, অর্থাৎ L⁻³ হয়ে যায়। দেখো, এই আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার দরকার। আমাদের কি কোনো দরকার এম এর কোনো দরকার? ভরের কোনো দরকার আছে মাপতে গেলে? না, দরকার নেই। সময়ের কোনো দরকার আছে? না, সেটারও দরকার নেই। তাই আমরা এম, এল, টি লেখার সময় এম এর ওপরে 0 লিখব, টি এর ওপরেও 0 লিখব, পাওয়ারে, ঘাতে। আর এল কটা এলো? 3টে, তাই আমরা L³ লিখব। যেগুলো 0 সেগুলো নাও লিখতে পারি, আমরা শুধুমাত্র L³ দিতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা লিখলেও লিখতে পারো, না লিখলেও না লিখতে পারো। পরের রাশি ঘনত্ব। ঘনত্ব কি? একক আয়তনে ভরের পরিমাণই হলো ঘনত্ব। এখন একক আয়তন, দেখো এই বস্তুটা, এই 3 ডাইমেনশনাল ফিগারটা কিছুটা আয়তন দখল করে আছে। আর এর ভরটা কত? কেজিতে যদি আমরা ধরি এসআই ইউনিটে, তাহলে ধরো 1 কেজি। আর এর আয়তন কত? আয়তন কি হয়ে যায়? একটু আগে আমরা পড়লাম, যদি প্রতিটা ইউনিট মিটার 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 হয়,
তাহলে আয়তন কত হয়ে যাবে? মিটার কিউব। অর্থাৎ ঘনত্ব সমান কি? একক আয়তনে ভরের পরিমাণ, ভর বাই আয়তন। ভরের একক কি হলো এখানে? কেজি। আর আয়তন কি এলো? মিটার কিউব। কেজি নিচের মিটার কিউব ওপরে গেলে কি হয়ে যায়? -3। এখানে +3 ছিল, একে উপরে নিয়ে গেলাম, হয়ে গেল -3। তাই এখানে এসআই ইউনিটটা কেজি m⁻³ এখন এর মাত্রা কত হবে? দেখো, ভরকে আমরা কি হিসেবে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। আয়তন, একটু আগে আমরা আয়তন সমান কত পেয়েছি? L3। কারণ আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সবগুলোই লেন্থ, তাই না? অর্থাৎ ওপরে আমাদের m থাকছে আর নিচে হয়ে যাচ্ছে L3। এই L3 যদি ওপরে ওঠে হয়ে যায় L⁻⁻3। তাই এইটা সমান হয়ে গেল m⁻⁻3। এখানে স্পেশালি m এর মান পাওয়া গেল, L সেটাও আমাদের দরকারি। আচ্ছা, টি কি দরকারি? সময় কি কোনো দরকার? ঘনত্ব মাপতে গেলে সময়ের দরকার আছে না? নেই। t⁻0। অর্থাৎ মাত্রা আমাদের হয়ে যাবে m⁻⁻3 t⁻0। এই জিরোটা না লিখলেও হয়, তোমরা শুধুমাত্র ml⁻³ লিখতে পারো। নেক্সট আমাদের রাশি হলো বেগ। বেগ কি? একক সময়ে সরণের হারকেই বলা হয় বেগ। ধরো এইটা ট্রেন, এই ট্রেনটা বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে এতটুকু যাচ্ছে, এর নিশ্চয় সরণ হচ্ছে। এই সরণ বা দূরত্বকে আমরা মিটারে যদি মাপি, আর এই ট্রেনটা কত সময় যাচ্ছে, একক সময়টাকে যদি আমরা ধরি 1 সেকেন্ড, তাহলে এর এসআই ইউনিট কত হয়ে যায়? মিটার পার সেকেন্ড। কারণ কি? বেগ মানে হলো সরণ বাই সময়, একক সময়ে সরণের হার, অর্থাৎ সরণ বাই সময়। সরণ আমরা কি দ্বারা মাপছি? মিটার দ্বারা। সময় আমরা কি দ্বারা মাপছি? সেকেন্ড দ্বারা। তাই এদের এসআই ইউনিট মিটার s⁻⁻1 বা মিটার পার সেকেন্ড। এখন এর মাত্রা কি করে নির্ণয় করব? দেখো, সরণ বলতে কি? লেন্থ। সরণ মানে কি? এটা ভাই সরল রেখা, তাই না? এটা তো একটা লেন্থ, এটা তো একটা দূরত্ব। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। এখানে কি এম এর কোনো প্রয়োজন? এই যে এমএলটি বারবার লিখছি আমরা, এখানে কি এম এর কোনো প্রয়োজন আছে? না, এম এর কোনো প্রয়োজন নেই। ভরের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তাই ওপরের এল থাকলো, এল লিখলাম, নিচের টি ওপরে গেল, t⁻⁻1 লিখলাম। এটাই হয়ে যাবে বেগের মাত্রা। যেখানে এম এর কোনো প্রয়োজন নেই, তাই এমএলটি লেখার সময় এম এর মাথায় তোমরা 0 দিয়ে দিতে পারো, অথবা শুধুমাত্র L⁻⁻1ও লিখতে পারো। পর চলে আসে ত্বরণ। ত্বরণ কাকে বলে? একক সময়ে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ ত্বরণ সমান আমরা বলতে পারি বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন, দেখো এই ট্রেনটা ধরো স্টার্টিংয়ে ছিল 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। তার পরবর্তী কিছু একটা একক সময় পর তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তারও পরবর্তী একক সময় পর তার বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে, বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেগের পরিবর্তনের যে মাত্রা, সেই মাত্রাটা বেগের মাত্রার সাথে সেম হবে। তো বেগের মাত্রা আমরা কি পেয়েছি? L⁻⁻1। তাই বেগের পরিবর্তনের জায়গায় আমরা লিখলাম L⁻⁻1 ডিভাইডেড বাই সময়। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। এই টিটা যখন ওপরে উঠবে হয়ে যাবে t⁻⁻1। দেখো এখানে পাশেও t⁻⁻1 আছে, এখানেও t⁻⁻1 আছে। তাহলে টোটাল কি হয়ে গেল? এল থাকলো আর t⁻⁻2 হয়ে গেল। -1 -1 কত হলো? -2, পাওয়ারে হয়ে গেল -2।
এভাবেই ত্বরণের মাত্রা এলো L⁻²। এখানেও m এর কোনো প্রয়োজন আছে না, m এর কোনো প্রয়োজন নেই। দেখো এখানে m⁻0 করা হয়েছে, এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, শুধুমাত্র L⁻²ও লিখতে পারো। নেক্সট বল। বল কি? যার প্রভাবে বস্তুর গতি বা আকার পরিবর্তিত হয় সেটাকে আমরা বল বলবো। বল সমান আমরা কি জানি? নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা জানি F সমান ma। অর্থাৎ বল সমান কি? ভর গুণ ত্বরণ। m মানে হলো মাস, a মানে হলো অ্যাক্সেলারেশন। মাস মানে হলো ভর, অ্যাক্সেলারেশন মানে হলো ত্বরণ। এই দুটোর গুণফলই হলো বল। আচ্ছা, ভরের একক কি? এসআই ইউনিট। ওই 7টা এসআই ইউনিট আমরা মুখস্থ করতে বললাম একটু আগে, ওখানে আমরা দেখেছি ভরের এসআই ইউনিট কেজি। কেজি হলো গুণ। ত্বরণের একক কত? একটু আগেই আমরা পড়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। টোটাল কত হয়ে যাবে? কেজি ইন্টু মিটার s⁻²। এই সেকেন্ড স্কোয়ার যখন উপরে উঠবে তখন -2 হয়ে যায়। আচ্ছা, এর মাত্রাটা কি হবে? দেখো, ভরের মাত্রা কি? ভরকে আমরা কি দ্বারা লিখি? m দ্বারা। আর ত্বরণের মাত্রা কোথায় পেয়েছি আমরা? ত্বরণের মাত্রা আমরা এখানে পেয়েছি L⁻²। তাই টোটাল কি হয়ে যাবে আমাদের? m ইন্টু L⁻²। এখানে তিনটেই লাগছে, কোনোটার মাথায় 0 দেওয়ার দরকার নেই। এদের মাত্রা হয়ে যাবে mL⁻²। এর এসআই ইউনিট আমরা কেজি মিটার s⁻² বলতে পারি। আবার এটাকে আমরা আইজ্যাক নিউটনের নাম অনুসারে নিউটনও বলতে পারি। বলের এসআই ইউনিট নিউটন। কাজ। কাজ কাকে বলে? বল প্রয়োগ করলাম কোনো একটা বস্তুতে, সেখানে যদি সরণ ঘটে, বস্তুটা সরে যায়, তাহলে যে শক্তি ব্যয় হয় সেটাকে আমরা বলবো কাজ। কাজ সমান আমরা কি জানি? W সমান ওয়ার্ক সমান F ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ কাজ সমান বল ইন্টু সরণ। বলের যে মাত্রাটা সেটা আমরা আগেই পেয়েছি। বল সমান আমরা কি পেয়েছি? mL⁻²। আমরা বলের মাত্রা লিখে দিলাম mL⁻² ইন্টু সরণ। সরণ মানে কি? একটা নির্দিষ্ট দূরত্ব কভার করা। সরে যাওয়া মানে একটা নির্দিষ্ট দূরত্ব কভার করা, অর্থাৎ এল লেন্থ। তাহলে লেন্থ যদি গুণ করি কটা লেন্থ হয়ে যাচ্ছে? এখানে একটা লেন্থ, এখানে একটা লেন্থ, টোটাল দুটো লেন্থ। অর্থাৎ m হলো দুটো লেন্থ হলো, আর T⁻² ছিল, সেটা এখানে আমরা লিখলাম। অর্থাৎ এর মাত্রা কি হয়ে গেল? mL⁻², T⁻²। এর এসআই ইউনিট কি? জুল। কাজের এসআই ইউনিট কি? জুল। নেক্সট হলো আমাদের শক্তি। শক্তি, কাজ করার ক্ষমতাকে শক্তি বলা হয়। এই শক্তি রাশিটা কাজের সমতুল্য রাশি। অর্থাৎ কাজের যে এসআই ইউনিট সেটাই শক্তিরও এসআই ইউনিট। অর্থাৎ শক্তির এসআই ইউনিটও জুল, কাজের এসআই ইউনিটও জুল। এদের মাত্রাটাও কিন্তু সেমই হবে, যেহেতু এদের ইউনিটটা সেম। পরে চলে আসছে ক্ষমতা। একক সময়ে সম্পন্ন কাজের পরিমাণকে বলা হয় ক্ষমতা। এখন ক্ষমতার এসআই ইউনিট হয় ওয়াট অথবা জুল পার সেকেন্ড। এর মাত্রাটা কি করে আসে দেখে নিই। ক্ষমতা সমান আমরা সংজ্ঞায় কি পড়লাম? একক সময়ে সম্পন্ন কাজের পরিমাণ, অর্থাৎ কার্য বাই সময়। কাজ বাই একক সময়। সময়কে আমরা কি ধরি? টি। কার্য সমান কি পেয়েছি? কার্য সমান আগের ইউনিটে পেয়েছি। কার্য সমান আমরা কি পেয়েছি? মাত্রা mL²T⁻²। আমরা বসিয়ে দেব কার্যের জায়গায় mL²T⁻²। আর নিচে রয়েছে টি। এই টি যখন উপরে উঠবে হয়ে যাবে -1। তাহলে এখানে আমরা m পেলাম, L² পেলাম, এখানে T⁻² আছে, আর এখানে T⁻−1 আছে, অর্থাৎ -2 -1। টোটাল মিলে হয়ে যায় -3।
তাই ml²T⁻³ হয়ে যায় ক্ষমতার মাত্রা। পরবর্তী রাশি চাপ। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা চাপ বলতে পারি। এখানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের জায়গা রয়েছে, এর ওপরে যদি আমরা বল প্রয়োগ করি, ফোর্স প্রয়োগ করি, তাহলেই সেটাকে আমরা চাপ বলবো। চাপকে কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল। বলের এসআই ইউনিট কি? নিউটন। ক্ষেত্রফলের এসআই ইউনিট কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ মিটার গুণ মিটার, মিটার স্কোয়ার। তাহলে এর যে এসআই ইউনিটটা টোটাল হয়ে যাবে, ওপরে এন আছে, এম ওপরে উঠলে m⁻², নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা পাস্কেলও বলে থাকি। এখন এর মাত্রা কি করে নির্ণয় করব? ওপরে দেব বলের মাত্রা, নিচে দেব ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল গুণ এল, অর্থাৎ এল স্কোয়ার। আর ওপরে বলের মাত্রা দিয়ে দেব। বলের মাত্রা কিছুক্ষণ আগেই আমরা শিখলাম। কি শিখেছি? mL/T⁻²। বল সমান কি? বল সমান F সমান m গুণ a। m মানে হলো মাস বা ভর। ভরকে আমরা কি হিসাবে প্রকাশ করি? m দিয়ে। আর a মানে হলো অ্যাক্সেলারেশন, ত্বরণ। ত্বরণের মাত্রা কত এলো? L⁻²। অর্থাৎ ওপরে আসবে mL⁻², নিচে এল স্কোয়ার। এল স্কোয়ারকে যদি ওপরে ওঠাও, এখানে আছে একটা এল, আর এল স্কোয়ারকে তুমি ওপরে তুলছো, তার মানে L⁻² ওপরে আছে, আর নিচে থেকে এল স্কোয়ারকে ওপরে তুললে হয়ে যায় -2। অর্থাৎ এটা সমান বলতে পারি L1-2 সমান সমান L⁻⁻1। তাই এখানে এলো L⁻⁻1, বাকিগুলো সেম থাকলো। অর্থাৎ চাপের মাত্রা হয়ে যাবে mL⁻⁻1 T⁻²। নেক্সট ভরবেগ। এটা খুবই ইজি। ভর ও বেগের গুণফলকেই বলা হয় ভরবেগ। ভর ও বেগের গুণফল। ভরকে আমরা এসআই ইউনিটে কেজি দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করি। এই ভরকেই আমরা যখন মাত্রা হিসেবে লিখব, তখন mLটির ভেতরে কোনটাকে নিই? এমকে নিই। আর এখানে মিটার, মিটার বলতে কি? লেন্থ, তাই ওপরে লেন্থ। নিচে সেকেন্ড, সেকেন্ড এটা কি? এস মানে কি? সেকেন্ড। আর এটা সময়, তাই টি। টোটাল আমাদের ওপরে থাকলো এম আর এল, টিটা ওপরে গেলে T⁻⁻1। আমাদের মাত্রা হয়ে যায় mL⁻⁻1। নেক্সট রাশি বলের ঘাত। বলের ঘাত কাকে বলবো? বল ও বল ক্রিয়ার সময়ের গুণফল, অর্থাৎ বলটা যতক্ষণ ধরে ক্রিয়া করে সেই সময়টার গুণফল। অর্থাৎ বলের ঘাত সমান বল গুণ সময়। বলকে আমরা এসআই ইউনিটে নিউটন দ্বারা প্রকাশ করি, আর সময়ের একক সেকেন্ড, অর্থাৎ নিউটন সেকেন্ড। এর এসআই ইউনিট কত? নিউটন সেকেন্ড। দেখো বলের মাত্রা কত? mL⁻²। সময়ের মাত্রা কত? টি। টোটাল হয়ে যাবে mL⁻², আর এর ওপরে কিছু নেই মানে 1 আছে, আর এদের মধ্যে গুণ হচ্ছে, গুণ হয়ে গেলে পাওয়ার কি হয়ে যায়? যোগ। -2 + 1 সমান কত হয়ে যায়? -1, তাই T⁻⁻1। অতএব বলের ঘাতের মাত্রা কত? mL⁻⁻1, mL⁻⁻1। এগুলো এখন কঠিন লাগতে পারে, তোমরা প্র্যাকটিস করে যাও, 4-5 বার প্র্যাকটিস করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট রাশি পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠে একক দৈর্ঘ্যে কার্যকর বলকেই বলা হয় পৃষ্ঠটান। আর পৃষ্ঠটানটা কি করে? তরল পৃষ্ঠকে সংকুচিত করে, স্কুইজ করে, ছোট করার চেষ্টা করে। দেখো তরলের উপরিপৃষ্ঠে যে জলের বিন্দুগুলো রয়েছে, কণাগুলো রয়েছে, সেগুলো এই চারিদিকে বল প্রয়োগ করছে, কিন্তু উপরের দিকে কোনো বল প্রয়োগ করছে না। তাই এটা টেনে ধরে, টেনে ধরে এর ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে। কিন্তু নিচের অনুবিন্দুতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু বলটা প্রয়োগ হচ্ছে। এখানে এই সারফেস এরিয়ার ওপরটায় বল প্রয়োগ হচ্ছে না, বাদবাকি চারি সাইডে বল প্রয়োগ হচ্ছে। তাই ক্ষেত্রফলকে সংকুচিত করার চেষ্টা করে। মনে রাখবে এর এসআই ইউনিট কত? নিউটন পার মিটার।
অর্থাৎ পৃষ্ঠটান কাকে বলে? তরলের পৃষ্ঠে একক দৈর্ঘ্যে কার্যকর বল, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য। বলের মাত্রা কত? বলের মাত্রা mL (T⁻²). নিচে আছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। অর্থাৎ এই এল কাটতে পারি, আমাদের হয়ে যায় m(T⁻²). অর্থাৎ পৃষ্ঠটানের মাত্রা কত? m(T⁻²). এরপর চলে আসে কম্পাঙ্ক। একক সময়ে সংগঠিত পূর্ণ কম্পনের সংখ্যা, এটাকেই বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি বোঝাতে সাহায্য করে? শব্দ কতটা তীক্ষ্ণ। এর এসআই ইউনিট কত? হার্টজ। কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? 1/টাইম, 1/সময়, 1/t। অর্থাৎ এর মাত্রা কি হয়ে যাবে? T⁻⁻1। এখানে সময় বাদে আর কোনো মৌলিক রাশি আছে না? নেই। অর্থাৎ m0, l0, T⁻⁻1 শুধু। এটাকে তোমরা শুধুমাত্র T⁻⁻1 হিসেবেই লিখতে পারো মাত্রা, তাতেও কোনো ক্ষতি নেই। আপেক্ষিক তাপ কাকে বলে? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন তাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। এর এসআই ইউনিট Joule/kg/Kelvin। আপেক্ষিক তাপ সমান আমরা বলতে পারি শোষিত তাপ, যেটুকু তাপ শোষণ হবে, ডিভাইডেড বাই ভর ইনটু তাপমাত্রা বৃদ্ধি। শোষিত তাপ, তাপ এক প্রকারের কি? শক্তি। আর শক্তির মাত্রা আমরা কি পড়েছি উপরে? mL² T⁻⁻²। তাই শক্তির মাত্রা উপরে লিখলাম। নিচে ভরের মাত্রা দেব, ভরকে কি দ্বারা প্রকাশ করি? m। আর তাপমাত্রা বৃদ্ধি, এর মাত্রাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু নিউ, mLTর ভেতরে নেই, এটা কিন্তু একটা নতুন জিনিস আমরা দেখলাম, কে, তাই না? তাহলে এই m আর ওপরের m কাটা যায়, পড়ে থাকে উপরে কি? L² T⁻⁻2, L² T⁻⁻2। আর এই কে যদি ওপরে উঠে যায় হয়ে যায় K⁻⁻1। অর্থাৎ আপেক্ষিক তাপের মাত্রা হয়ে গেল L² T⁻⁻2 K⁻⁻1। একইভাবে আমরা তাপগ্রাহিতা সম্বন্ধে জানি, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন তাকে বলা হয় তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার এসআই ইউনিট কত? Joule/Kelvin। তাপগ্রাহিতাকে কি হিসাবে আমরা প্রকাশ করতে পারি? ভর ইন্টু শোষিত তাপ ডিভাইডেড বাই উষ্ণতা যতটুকু বৃদ্ধি হয় ততটা। ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি। শোষিত তাপ এটাও এক প্রকারের শক্তি, তাই আগের মতোই আমরা শক্তির ইউনিটটা এখানে লিখব। আর নিচে উষ্ণতা বৃদ্ধি আগেও ছিল, কে দ্বারা প্রকাশ করেছি, এখানেও কে দ্বারা প্রকাশ করব। ওপরে দেখো m গুণ m হয়ে যায় m², বাদবাকি সব একই থাকে। আর নিচের কে ওপরে চলে গেলে হয়ে যায় K⁻⁻1। তাহলে তাপগ্রাহিতার মাত্রা আমাদের কি এলো? m² L² T⁻⁻2 K⁻⁻1। এতগুলো আমরা মৌলিক রাশি, লব্ধ রাশি পড়লাম, তো সবার তো মাত্রা দেখতে পেলাম। এমন কি কোনো রাশি আছে যার মাত্রাই নেই? যখন দুটি একই মাত্রার রাশির অনুপাত হয়ে যায় তখন সেই রাশিগুলোর মাত্রা দেখা যায় না। অনুপাত থাকলে মাত্রা হয় না, তাই সেই ধরনের রাশিগুলোকে আমরা বলবো মাত্রাহীন রাশি। যেমন আপেক্ষিক গুরুত্ব, এটা হলো ঘনত্বের অনুপাত, অনুপাত তাই মাত্রা নেই। বিকৃতি, দৈর্ঘ্য পরিবর্তনের অনুপাত, মাত্রা নেই। প্রতিসরাঙ্ক, বেগের অনুপাত, মাত্রা নেই। আণবিক ভর, ভরের অনুপাত, মাত্রা নেই। বিবর্ধন, দৈর্ঘ্যের অনুপাত। রৈখিক বিবর্ধন তোমরা আলো চ্যাপ্টারে পড়বে ক্লাস 10-এ। তো এটাও যেহেতু অনুপাত তাই এরও কোনো মাত্রা নেই, মাত্রাহীন রাশি। এই টেবিলটা দেখে নাও, এই টেবিলে স্পষ্ট সবগুলো শর্ট আকারে ব্যাখ্যা করা আছে। দেখো দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত L, এসআই ইউনিটগুলো এই পাশে দেওয়া আছে। ভর,
ভরকে এম দ্বারা প্রকাশ করছি, সময়কে টি দ্বারা প্রকাশ করছি। এখানে আরগুলো নেই কেন, এম এল টি, এম আর টি নেই কেন? কারণ এগুলোর মান 0, এগুলোর প্রয়োজন নেই, তাই দেয়নি। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল গুণ এল, এল স্কোয়ার। আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সবগুলোই লেন্থ, এল গুণ এল, অর্থাৎ এল কিউব। ঘনত্ব ভর বাই আয়তন, এখানে ভরের মাত্রা, নিচে আয়তনের মাত্রা, আগেই শিখেছি, সেগুলো দেখবে। একইভাবে বেগ এল টি টু দি পাওয়ার -1, ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, কারণ বেগের পরিবর্তন লাগে, নিচে সময় লাগে। বেগের পরিবর্তন বলতে বেগেরই মাত্রা, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই আবার টি, টোটাল হলো এল টি টু দি পাওয়ার -2। বল ভর গুণ ত্বরণ, মাত্রা দেখে নেবে, এম এল টি টু দি পাওয়ার -2। কার্যের মাত্রা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। শক্তির মাত্রা কি, যেটা কার্যের সমান, একই মাত্রা হবে, এই দুটোর মাত্রা একই, কার্য আর শক্তির মাত্রা একই। ক্ষমতা সমান কার্য বাই সময়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। চাপ বা পীড়ন, এর মাত্রা কত, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভরবেগ ভর গুণ বেগ, এম এল টি টু দি পাওয়ার -1। বলের ঘাত বল গুণ সময়, এম এল টি টু দি পাওয়ার -1। পৃষ্ঠটান বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, এম টি টু দি পাওয়ার -2। কম্পাঙ্ক 1 বাই সময়, অর্থাৎ 1/t, 1/t ওপরে গেলে হয়ে যায় টি টু দি পাওয়ার -1। আপেক্ষিক তাপ এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। আর তাপগ্রাহিতা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। কমপ্লিট। কেমন লাগলো জানাবে কমেন্টে, কোনো ভুলভ্রান্তি হলে সেটাও কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।